ডিয়ার ডিএলএল লার্নার, আজকে দেখে নেব কোর্স 508 এর ব্লক 2 এর ইউনিট নাম্বার 9 শারীর শিক্ষার অর্থ এবং ধারণা অর্থাৎ মিনিং এন্ড কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন। তার মধ্যে রয়েছে শারীর শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য, শারীর শিক্ষার কর্মসূচি, এই দুটো বিষয়। তো চলুন দেখে নেই এই বিষয়গুলো। আমি বলবো এনআইএস ডিএলএড থেকে যে বাংলাতে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য দিয়েছে, সেটা যদি নিয়ে থাকেন তাহলে সেটার ব্লক 2 এর 62 নাম্বার পেজে চলে যান। সেখান থেকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি শারীর শিক্ষার অর্থ এবং গুরুত্ব। তো প্রশ্নটা হবে এমন যে শারীর শিক্ষা বলতে কি বুঝো। তো শারীর শিক্ষা বলতে কি বুঝো দেখতে পাচ্ছেন, এই যে দাগ দেওয়া আছে, এই অংশটা পড়লেই হবে। তো এটা দেখে নেবেন ওইখান থেকে, পেজ নাম্বার 62। তারপর রয়েছে শারীর শিক্ষার গুরুত্ব বা উপকারিতা, সেটা 63 নাম্বার পেজে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন শারীর শিক্ষার উপকারিতা বা গুরুত্ব কি কি রয়েছে, জাস্ট কয়েকটা পয়েন্ট রয়েছে, দেখে নেবেন। তারপরে যেগুলো পেলাম সেটা হচ্ছে যে পাঠের মধ্যের প্রশ্ন, যে শারীর শিক্ষা বলতে কি বুঝো, শারীর শিক্ষার গুরুত্ব কি, সেগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। তারপর যেটা প্রশ্ন লিখতে হবে সেটা হচ্ছে শারীর শিক্ষার লক্ষ্য কি এবং শারীর শিক্ষার ফলগুলি আলোচনা করুন বা শারীর শিক্ষার আউটকাম গুলি আলোচনা করুন। তো শারীর শিক্ষার লক্ষ্য কি কি রয়েছে সেটা 64 নাম্বার পেজে রয়েছে। দেখুন যে শারীর শিক্ষার মূল লক্ষ্য হলো সুপরিকল্পিত কাজের কর্মসূচির মধ্য দিয়ে মানুষের ব্যক্তিত্বের উন্নয়ন সৃষ্টি করা। শারীর শিক্ষার লক্ষ্য হলো যে কোনো বিশেষ ব্যক্তিত্বের সর্বোত্তম রকম উন্নয়ন অথবা মানবীয় ব্যক্তিত্বের স্বাস্থ্যকর উন্নয়ন। এর মধ্যে শারীরিক, মানসিক, সামাজিক, আবেগপ্রবণ এবং নৈতিক বিষয় রয়েছে যা প্রত্যেককে সুনাগরিক করে এবং জাতির উন্নয়ন প্রকল্পে যার অবদান থেকে যায়। অতএব শারীর শিক্ষার অর্থ হল একজন ব্যক্তি স্বতন্ত্রকে শারীরিক সুস্থ, মানসিক সতর্ক, আবেগের ভারসাম্যপূর্ণ, সামাজিক সমন্বয়পূর্ণ, নৈতিক সত্যপরায়ণ এবং আধ্যাত্মিক উন্নতি করা। তো সেগুলো হচ্ছে শারীর শিক্ষার লক্ষ্য। তারপর শারীর শিক্ষার ফলগুলি বা আউটকামগুলি কি কি, দেখুন যে শারীর শিক্ষা কর্মসূচির প্রধান ফল হচ্ছে শারীরিক সুস্থতা, সামাজিক কর্মক্ষমতা, আবেগপূর্ণ ভারসাম্যতা, মানসিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক উজ্জ্বলতা। তো এই বিষয়গুলো দেখবেন। তারপর প্রশ্ন দিয়েছে যে শারীর শিক্ষার উদ্দেশ্য কি, শারীর শিক্ষার 5টি প্রধান ফল ব্যাখ্যা করুন। তো আমরা দেখে নিলাম। তারপর হচ্ছে ব্যক্তিত্বের সম্পূর্ণ বিকাশ বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। তো পার্সোনালিটি ডেভেলপমেন্টটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে: ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট এন্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। অর্থাৎ ব্যক্তিত্বের সম্পূর্ণ বিকাশটাকে 4টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে শারীরিক বিকাশ বা শারীরিক উন্নয়ন, সামাজিক বিকাশ, মানসিক এবং আবেগপূর্ণ বিকাশ, একটা হচ্ছে আধ্যাত্মিকতার বিকাশ। তো প্রথমে বুঝতে হবে আমাদের ব্যক্তিত্বের সম্পূর্ণ বিকাশ বলতে কি বোঝায়। ব্যক্তিত্বের বিকাশ বলতে বোঝায় একজনের ভিতর এবং বাইরের ক্ষমতা বাড়িয়ে জীবনে যথার্থ পরিবর্তন আনা। এই পদ্ধতি আত্মবিশ্বাসের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, কথা বলার ক্ষমতা বাড়ায়, জ্ঞান বৃদ্ধি করে, কিছু দক্ষতার উন্নতি করে। ভদ্র আচরণ শিখে সুন্দরভাবে যখন কেউ কথা বলে, চলাফেরা করে এবং মনের মধ্যে যথার্থ জীবন্ত ও শান্তিপূর্ণ সঠিক পদ্ধতি গ্রহণ করতে পারে, সেটাই ব্যক্তিত্বের বিকাশ। তো সুন্দর একটা ডেফিনিশন দেওয়া আছে। তারপর কিভাবে শারীরিক উন্নয়ন হয়, কিভাবে সামাজিক উন্নয়ন হয়, কিভাবে মানসিক এবং আবেগপূর্ণ উন্নয়ন হয়, আধ্যাত্মিকতার উন্নয়ন কিভাবে হয়, সেগুলো দেওয়া আছে পরপর। শারীরিক উন্নয়ন বা ফিজিক্যাল ডেভেলপমেন্টটাকে যদি আমরা দেখি তাহলে পাবো যে যোগ্যতার সঙ্গে কোনো বিশেষ কাজকর্ম চালিয়ে নেওয়ার ক্ষমতাই হলো উপযুক্ত কর্মক্ষমতা বা ফিটনেস। কর্মক্ষমতা 5টি উপাদানে গঠিত, যেমন মনোবল, শক্তি, নমনীয়তা, গতি এবং স্নায়ুর মাংসপেশির সমন্বয় সাধন ইত্যাদি। তো এখান থেকে প্রশ্ন হচ্ছে যে কর্মক্ষমতার উপাদানগুলি কি কি। তো আমরা কর্মক্ষমতার 5টি উপাদান পেয়েছি। একটা হচ্ছে মনোবল বা স্টেমিনা, 2 হচ্ছে শক্তি বা স্ট্রেংথ, 3 হচ্ছে নমনীয়তা বা সাপ্লিনেস, 4 হচ্ছে গতি বা স্পিড, 5 হচ্ছে স্নায়ু এবং মাংসপেশি সমন্বয় সাধন অর্থাৎ নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন। তো এগুলো কিন্তু জানতে হবে। তো আমরা কি পেলাম যে কর্মক্ষমতার 5টি উপাদান রয়েছে: স্টেমিনা, স্ট্রেংথ, সাপ্লিনেস, স্পিড অ্যান্ড নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন। তো সেগুলো হচ্ছে কি শারীরিক উন্নয়নের ক্ষেত্রে কর্মক্ষমতা বা ফিটনেসের উপাদান। তারপর রয়েছে সামাজিক উন্নয়ন বা সোশ্যাল ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, সেই বিষয়ে 67 নাম্বার পেজে পাবেন, দেখে নেবেন। তারপর পাবেন হচ্ছে মানসিক এবং আবেগপূর্ণ বিকাশ বা মেন্টাল এন্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। তার মধ্যে ছোট্ট কিছু জিনিস রয়েছে। দেখুন যে খেলাধুলা, ব্যায়াম এবং যোগা প্রভৃতি শারীরিক কাজকর্ম কেবল ভালো শরীর স্বাস্থ্য দেয় না, মানসিক এবং আবেগপ্রবণ স্বাস্থ্যও দেয়। শরীরের কাজকর্ম মস্তিষ্ককে সেরোটোনিন এবং নরফেনফ্রিন এর স্তর পর্যন্ত উন্নীত করে। এগুলি হচ্ছে মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার যা হতাশাকে কম করে দেখায়। তারপর রয়েছে শারীরিক কাজকর্মে যুক্ত থাকলে সাধারণ মানসিক এবং আবেগপূর্ণ সুবিধা অর্জন করা যায়, যেমন উন্নত মানের মেজাজ হয়, উন্নত মানের স্মৃতিশক্তি হয়, নিজস্ব উন্নত পরিতৃপ্তি হয়, উন্নত মানের আত্মসম্মান পাওয়া যায়। এইসব বিষয়গুলো সেখানে রয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে মস্তিষ্কের হতাশাকে কম করে কে। তো মস্তিষ্কের হতাশাকে কম করে হচ্ছে সেরোটোনিন ও নরফেনফ্রিন নামক নিউরো ট্রান্সমিটার। সেটা কিন্তু শিখতে হবে।
তারপর যে প্রশ্নটা আছে সেটা আনসার আমরা উপরেই পেয়ে গেলাম। তারপর পাবো যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা আধ্যাত্মিকতার সম্প্রসারণ, সেই ব্যাপারে কি লেখা আছে দেখুন যে আমাদের জীবনের অর্থ প্রতিদিন কাজ করা বা সাফল্যের সঙ্গে সম্পাদন করা নয়, বরং আমাদের মস্তিষ্কের অর্থ বোঝা, অস্তিত্বের অর্থ বোঝা। আধ্যাত্মিকতাকে উজ্জ্বল করার অর্থ কেউ অভিজ্ঞতা অর্জন করছে বই পড়ে শেখা নয়, এটা হলো আত্মহৃদয়ঙ্গম, যে তুমি একজন ব্যক্তি এবং শেষ পর্যন্ত জীবন কাটাবে। সাধারণ কথায় আত্মার মধ্যে দিয়ে তুমি কখনো মরবে না। আধ্যাত্মিকতার উজ্জ্বলতাকে বর্ণনা করতে হলে বিভিন্ন উপায়ে করা যায়, কারণ এটা সবটাই অনুভূতি। এটাকে আবার অন্যভাবে বলা যেতে পারে যে লোভ, অহং এবং স্বার্থপরতার সামান্যতম চিহ্ন ছাড়াই তোমার পরিচয় সৃষ্টি করা, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতার সম্প্রসারণ করা বা আধ্যাত্মিকতা। যে কোনো একজনের ভেতরকে খুলে ধরার পদ্ধতি হচ্ছে আধ্যাত্মিকতাকে আলোকিত করা, এটাই হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা আধ্যাত্মিকতার বিকাশ করা। তো সেটা 68 নাম্বার পেজে রয়েছে। প্রশ্ন হলো আধ্যাত্মিকতাকে উজ্জ্বল করা বলতে কি বুঝেন, সেটা আমরা 68 দেখলাম। তারপর একটা প্রশ্ন রয়েছে যে খেলাধুলা আধ্যাত্মিকতা আলোকিত করার ক্ষেত্রে কেমন ভাবে সাহায্য করে, সেটাই উপরেই রয়েছে আনসারটা। দেখুন যে খেলাধুলা প্রধানত শারীরিক কাজ, যারা খেলাধুলা অভ্যাস করে তারা সর্বদা দৃঢ়ভাবে সর্বোচ্চ সচেতনতা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার জন্য তাদের ঐশ্বরিক শক্তির কাছে যুদ্ধ করে। খেলাধুলা আধ্যাত্মিক ঘটনা এবং সর্বোচ্চ শিক্ষণ। এই মানুষের জন্য গোলও থাকে না, গোল রক্ষকও থাকে না, যে জয়লাভ করে সেও থাকে না, আবার যে হারে সেও থাকে না, সবটাই বিস্ময়কর। সেটাই আধ্যাত্মিকতা, খেলাধুলার মাধ্যমে সেভাবেই আধ্যাত্মিকতায় আলোকিত করা যায় বা আধ্যাত্মিকতার বিকাশ ঘটানো যায়, সেটা এখান থেকে দেখে নেবেন। তারপরেই পাচ্ছি আমরা শারীরিক শিক্ষার কর্মসূচি বা ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম। তারপরে অনেকগুলো পয়েন্ট রয়েছে। আচ্ছা, প্রশ্নটা কি হতে পারে দেখুন যে প্রশ্নটা হবে যে শারীরিক শিক্ষার কর্মসূচি কি এবং শারীরিক শিক্ষার কর্মসূচিগুলি কি কি সুবিধা আছে। তো সেটা শারীরিক শিক্ষার কর্মসূচি কি বা তার কি কি সুবিধা রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1 নাম্বার পয়েন্ট দেওয়া আছে, তারপর 2 নাম্বার পয়েন্ট দেওয়া আছে। এতটুকু জাস্ট পড়ে নেবেন, সেটা ডিসকাশন করার প্রয়োজন নেই। সেগুলো পাবেন হচ্ছে 69 এবং 70 নাম্বার পেজ জুড়ে। তারপর আমরা 72 নাম্বার পেজে প্রশ্ন পাবো যে সুশারীরিক শিক্ষা কর্মসূচির বৈশিষ্ট্য লিখুন, বা সুশারীরিক শিক্ষা কর্মসূচির বৈশিষ্ট্যগুলি কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন যে সুশারীরিক শিক্ষা কর্মসূচির বৈশিষ্ট্য, সেখানে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে। নিশ্চিত দৈহিক ভঙ্গিকে উচ্চতর স্থানে আসীন করা, সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা, সমস্যা সমাধানে দক্ষতার প্রয়োজনীয়তা, ছাত্রদের আগ্রহ, বৈশিষ্ট্য এবং সংস্কৃতির পার্থক্য বুঝাতে পারা, তারপর হচ্ছে ব্যক্তিগত দক্ষতাকে প্রকাশ করা, ইত্যাদি ইত্যাদি। তো এইসব বিষয়ে কিন্তু আলোচনা করা আছে। 5টা পয়েন্ট নিয়ে কিছুটা আলোচনা করা আছে, সেটা 72, 73 এই দুটো পেজ জুড়ে পাবেন, অবশ্যই দেখে নেবেন। তারপর আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ইন্ট্রামিউরাল আর একটা হচ্ছে এক্সট্রামিউরাল। তো ইন্ট্রামিউরাল মানে কি বিদ্যায়তনের মধ্যে কৃত কাজ। তো ইন্ট্রামিউরাল মানে হচ্ছে আপনার বিদ্যালয়ের স্টুডেন্টরা যদি আপনার বিদ্যালয়ের স্টুডেন্টের সঙ্গে খেলাধুলা করে, সেটা হচ্ছে ইন্ট্রামিউরাল। আর এক্সট্রামিউরাল হচ্ছে আপনার স্কুলের স্টুডেন্ট যদি অন্য কোনো স্কুলের স্টুডেন্টের সাথে খেলাধুলা করে, সেটাকে বলা হচ্ছে এক্সট্রামিউরাল। তো ইন্ট্রামিউরালের মধ্যে কি রয়েছে দেখুন, যেটা একটা লাতিন শব্দ ইন্ট্রামিউরাস থেকে এসছে, যার অর্থ হচ্ছে উইদিন দ্য ওয়ালস, অর্থাৎ প্রাচীরের মধ্যে বা অন্তঃপ্রাচীর বলা হয় সেটাকে। তো যারা জাতীয় স্তরে খেলেনি অথচ তাদের কর্মতৎপর রাখতে এবং নতুন দক্ষতা শিখতে অভ্যাস করাতে ইন্ট্রামিউরালসে সুযোগ দেওয়া হয়। এই খেলা মানুষের সাথে মানুষের আত্মকেন্দ্রিক কোনো অহংবাদের বিষয় না। এখানে প্রতিযোগিতা হতে পারে, তবে সেটা নেহাতি মজা। এক কথা ইন্ট্রামিউরাল কর্মসূচি ছাত্র জীবনের মূল্য বৃদ্ধির একটি বিশেষ যন্ত্র, দক্ষতার উন্নয়নে একটা বিরাট সুযোগ হলো এই ইন্ট্রামিউরাল কর্মসূচি। তো প্রশ্ন যে কি, প্রশ্নটা হচ্ছে ইন্ট্রামিউরাল কথার অর্থ কি। তো ইন্ট্রামিউরাল কথার অর্থ হচ্ছে দেওয়ালের ভেতরে বা আন্তঃপ্রাচীর। ইন্ট্রামিউরাল শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত, তো সেটা হচ্ছে লাতিন শব্দ ইন্ট্রামিউরাস থেকে উদ্ভূত। তো ইন্ট্রামিউরাল কর্মসূচিকে কার্যকরী করতে কয়েকটি কর্মপন্থা দেওয়া আছে, সেটা আপনি দেখবেন। তারপরে প্রশ্ন রয়েছে দেখুন, সেখানে কিন্তু 12টা পয়েন্ট দেওয়া আছে, দেখবেন। প্রশ্ন রয়েছে যে আন্তঃপ্রাচীর বর্ণনা করুন বা ইন্ট্রামিউরাল বর্ণনা করুন। ইন্ট্রামিউরাল কর্মসূচি ছাত্রদের কেমন করে উপকার করে। তো ইন্ট্রামিউরাল কর্মসূচি ছাত্রদের মধ্যে কেমন করে উপকার করে, সেটা কিন্তু এই যে দুটো লাইন রয়েছে, সেই দুটো লাইন দেখলেই হয়ে যাবে। তারপর রয়েছে দেখুন যে ফলপ্রদ আন্তঃপ্রাচীর কর্মসূচি সংগঠনে কোন কোন পদক্ষেপ প্রয়োজন, সেটাও কিন্তু উপরে রয়েছে। এই যে পয়েন্টগুলো রয়েছে সেটাই হচ্ছে ফলপ্রদ আন্তঃপ্রাচীর কর্মসূচি সংগঠনে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার আনসার। তো তারপরে আমরা পাবো হচ্ছে এক্সট্রামিউরাল বা গৃহপ্রাচীরের বহির্ভূত। সেটা বললাম যে আপনার স্কুলের স্টুডেন্ট যদি অন্য স্কুলের স্টুডেন্টের সাথে খেলাধুলা করে, সেটা হচ্ছে এক্সট্রামিউরাল, তবে একই স্ট্যান্ডার্ডের হতে হবে। দেখুন, এক্সট্রামিউরাল কর্মসূচি বিদ্যালয়ের বাইরে আউটসাইড দ্য ওয়ালস চলবে। এই কাজে দুটি বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা সংগঠিত হবে, তবে বিদ্যালয়ের বাইরে। তো এক্সট্রামিউরালের কর্মসূচির কিছু সুফল রয়েছে, কিছু কুফল রয়েছে, সেটাও বর্ণনা করা আছে 74 নাম্বার পেজে, অবশ্যই দেখে নেবেন। এবং এখান থেকে প্রশ্ন লিখবেন যে
এক্সট্রামিউরাল কর্মসূচি কি, এর সুফল ও কুফল লিখো। এই যে আমরা দুটো টার্ম পেলাম, ইন্ট্রামিউরাল বা এক্সট্রামিউরাল, সেগুলো কিন্তু শেখার মতো জিনিস না, এগুলো শেখার প্রয়োজন নেই। কারণ এই যে আমরা ডিসকাশন শুনলাম, শুনেই কিন্তু আমরা বুঝে গেছি এবং সেটা আমরা ভুলবো না, সেটা শেখার কোনো প্রয়োজন নেই। তো আমি বলছি ডিসকাশন যারা ফলো করেন না, অবশ্যই ডিসকাশনগুলো ফলো করুন, তাহলে কিন্তু আপনার পরীক্ষায় খুব বেশি পড়তে হবে না। হ্যাঁ, প্রতিদিন তো 10 মিনিট 15 মিনিট বা হাইলি 20 মিনিটের ডিসকাশন দেওয়া হয়। আপনি মোবাইল নিয়ে বসে 20 মিনিট এই ডিসকাশনটা শুনুন, তাহলে আপনার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার হবে বলে আমার মনে হচ্ছে। আমরা কিন্তু কথা বলতে বলতে পাঠের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো পাঠ শেষের অনুশীলনী রয়েছে, তার মধ্যে কি কি প্রশ্ন বা তার আনসারগুলো কোথায় পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো পাঠ শেষের অনুশীলনীতে দেখুন যে প্রশ্নগুলো রয়েছে। ব্যক্তিত্বের উন্নয়নে মোট মূল্যের বিষয়ে লিখুন, সেটা 65 থেকে 68 পাবেন। সুশারীর শিক্ষা অনুষ্ঠান লিপির বৈশিষ্ট্য কি কি, সেটা 72 পাবেন। ইন্ট্রামিউরাল ও এক্সট্রামিউরাল কর্মশীলতার পার্থক্য কি কি, প্রত্যেকটি সুফল এবং কুফল বর্ণনা করুন, সেটা 73 74 পাবেন। তো আজকে এখানেই রাখছি, নেক্সট ডেতে নেক্সট ইউনিট নিয়ে আলোচনা করবো এবং সাজেশন তো পেয়েই যাবেন 508 এর। তো দেখতে থাকুন SM10 টিউটোরিয়াল, কিপ স্টাডিং এন্ড স্টে টিউন। ধন্যবাদ।